স্বাগত ডিবিসি সংবাদে। আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। দেশেতেছে যুদ্ধ, সংঘাত প্রতিরোধ এবং শান্তিপূর্ণ বিশ্ব গড়তে পরামর্শ দিয়ে থাকে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ বা আইসিজি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রাসেলস ভিত্তিক অলাভজনক এই সংস্থাটি, যাতে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, প্রশাসন ও বিচার ব্যবস্থার দলীয়করণ, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করার প্রেক্ষাপটে বর্তমান সরকারের সংস্কার কর্মসূচির চ্যালেঞ্জ তুলে ধরা হয়েছে। সংবিধান সংশোধন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সহ রাষ্ট্রের সার্বিক ব্যবস্থা ঢেলে সাজানোর চ্যালেঞ্জ নিয়ে ক্ষমতায় আসে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ক্ষমতায় এসে রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক, সংবিধান সংশোধন, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি প্রতিরোধ সহ নানা সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। তবে এসব উচ্চাভিলাষী সংস্কার কাজ বাস্তবায়ন খুব সহজ নয় বলে উল্লেখ করেছে ব্রাসেলস ভিত্তিক অলাভজনক সংস্থা আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ আইসিজি। দেশ পরিচালনায় উপদেষ্টাদের অনভিজ্ঞতা, সামাজিক প্রতিবন্ধকতা ও দুর্নীতিগ্রস্ত প্রশাসনকে জনগণের আকাশচুম্বী প্রত্যাশা পূরণে অন্তরায় মনে করে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। শাসন কাঠামো ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় আওয়ামী লীগ সরকার এমন ব্যবস্থা গড়ে তোলে যেখানে নীতি নির্ধারণী পর্যায়ে দলীয় আস্থাভাজনদের নিয়োগ দেওয়া হয়, যা সংস্কার কার্যক্রমের অন্যতম প্রতিবন্ধকতা। আইসিজির প্রতিবেদনে বলা হয়, সংস্কার কর্মসূচির মধ্যে সবচেয়ে কঠিন হতে পারে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ঢেলে সাজানো। আমলাতন্ত্র ও পুলিশ বিভাগে রয়ে গেছে আওয়ামী লীগের ঘনিষ্ঠ অনেক কর্মকর্তা। প্রতিবেদনে বলা হয়, হাসিনার আমলে প্রশাসনকে শুধু রাজনীতিকরণই করা হয়নি, এখানে দক্ষতারও ব্যাপক ঘাটতি রয়েছে। রাজনৈতিক নিয়ন্ত্রণের হাতিয়ার ও পৃষ্ঠপোষকতার উৎস হিসেবে পুলিশকে চিহ্নিত করেছে আইসিজি। আওয়ামী লীগের সমর্থক, বিশেষ করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীদের দিয়ে এ বাহিনী গড়ে তোলা আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার পেছনে বড় সমস্যা চিহ্নিত করেছে প্রতিবেদনে। সংবিধান সংস্কারের প্রশ্নে সামনে এসেছে বিদ্যমান সংবিধান সংশোধন নাকি সংবিধান পুনর্লিখন, এই বিতর্কটি। সরকারের ভেতরে অনেকে এবং বেশ কিছু প্রভাবশালী আইনবিদের মতে সংবিধান পুনর্লিখন সময় সাপেক্ষ, এতে রাজনৈতিক বিভক্তির আশঙ্কা রয়েছে। শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্য নির্বাচনী ব্যবস্থা চালুর দিকে মনোযোগ দিয়েছে, যা নির্বাচন কমিশনকে ঢেলে সাজানোর চেয়েও বেশি কিছু। এসব সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় বর্তমান সরকারের পাশাপাশি রাজনৈতিক দল ও নাগরিক সমাজের ব্যাপক ভূমিকা প্রয়োজন বলে পরামর্শ দেওয়া হয়েছে প্রতিবেদনটিতে। মির্জা সানোয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। ছাত্র জনতার অভ্যুত্থানের 100 দিন, এখনও কান্নায় বুক ভাসাচ্ছেন আন্দোলনে আহত অনেক শিক্ষার্থী ও নিহতদের পরিবারের সদস্যরা। তাদের অনেকেই এখনও পাননি কোনো সহায়তা। দিন কাটছে মানবেতর, চালিয়ে নিতে পারছেন না চিকিৎসা। বুক ভরা ব্যথা নিয়ে গণহত্যায় জড়িতদের বিচার চাইছেন সন্তানহারা বাবা মায়েরা। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহত হয়েছিলেন কিশোরগঞ্জের এই যুবক। দুই চোখেও আর ভালো দেখতে পান না। বৃহস্পতিবার সচিবালয়ে গিয়ে ভেঙে পড়েন কান্নায়। 3 মাস আগে এরকম আশ্বাস তারা দিয়েছিল, কিন্তু তা বাস্তবায়ন করার এরকম। এখন আমরা চাচ্ছি সুন্দরভাবে বহাল করার জন্য লিখিতভাবে তারা স্টেটমেন্ট দেখ আমাদের কাছে। সরকারের কাছে চিকিৎসা নিশ্চিতের দাবি করতে করতে ক্লান্ত আরেক যুবক। এখন আর কথাই যেন বেরুচ্ছে না তার। ছাত্র জনতার বিপ্লবের 100 দিন আর অন্তর্বর্তী সরকারের পার হয়েছে 3 মাস, অথচ হাসপাতালে হাসপাতালে ভোগান্তির শেষ নেই আহতদের। বাধ্য হয়ে অনেকেই নেমেছেন রাস্তায়। এখনও কান্না যেন থামছেই না সন্তানহারাদের। রাগে ক্ষোভে অনেকে বলছেন, গণ অভ্যুত্থানই তাদের চূড়ান্ত বিজয় নয়, মানুষের সব মৌলিক অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন। এই উত্তাপকে ধারণ করে আমাদের সামনের দিনের যে লড়াই, সেই লড়াইকে আমরা আরো বেশি দুর্বার গতিতে এখানে এগিয়ে নিয়ে যেতে চাইব। গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের স্মৃতিচারণে শুক্রবার অনুষ্ঠানের আয়োজন করা হয় জাতীয় প্রেস ক্লাবে। এ সময় গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। কোটি টাকা বিনিময়ে আমি আমার সন্তানদের পাবো না। আজ 3-4 মাস হয়ে গেছে আমার সন্তান আমার মা কয়ে ডাকেন। সবকিছুই ধ্বংস করে দিচ্ছে, কোনোভাবেই ভালো লাগতেছে না। কোথায় যাবো, কি করবো, কোনোভাবেই ভালো লাগতেছে না। বর্তমান যে সরকার আছে তার কাছে বিশেষ চাই। বিপ্লবের 100 দিন উপলক্ষে ঢাকা ও জেলা শহরে আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।
সক্ষমতায় খানিকটা ঘাটতি থাকতে পারে, কিন্তু গুমের ঘটনার তদন্ত ও বিচার নিশ্চিতে আইন প্রণয়নে অন্তর্বর্তী সরকারের আন্তরিকতার ঘাটতি নেই। এ কথা বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। অন্যদিকে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান বলেছেন, কেবল গুমের শিকার ব্যক্তি নয়, ফ্যাসিস্ট আমলে নির্যাতিত সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে চায় এই সরকার। আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে গুমের অন্তত ১৬০০ অভিযোগ সম্প্রতি জমা পড়েছে গুম সংক্রান্ত কমিশনে। বিগত সরকারের সময় এ সংক্রান্ত অনেক অভিযোগ সামনে এলেও তা নিয়ে ছিল না রাষ্ট্রীয় তৎপরতা। তবে প্রেক্ষাপট পাল্টে যায় ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর। এমন পরিস্থিতিতে শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় গুম বিষয়ক মানবাধিকার সংস্থা এশিয়ান ফেডারেশন এগেনস্ট ইনভলেন্টারি ডিসঅ্যাপিয়ারেন্স এর ৮ম সম্মেলন। এতে অংশ নিয়ে আইন উপদেষ্টা বলেন, সক্ষমতার ঘাটতি থাকলেও গুমের বিরুদ্ধে আইন প্রণয়নে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। Of course our fight will continue with these struggles and we are determined to keep on our fighting. যদি কারো বিরুদ্ধে গুমের অভিযোগ আছে, প্রমাণ হয়, এসব বদমাইশের পরিবারকে এখানে নিয়ে আসেন, তারা নিজের চোখে দেখুক তাদের পিতা, তাদের সন্তান, তাদের ভাইয়েরা কি করেছে। খুন করার চেয়েও খারাপ অপরাধ হচ্ছে গুম। আমাদের সক্ষমতার ঘাটতি থাকতে পারে, কিন্তু আমাদের আন্তরিকতা আর সাহসের কোনো অভাব নেই। গুমে শিকার ব্যক্তিদের স্বজনদের ক্ষতিপূরণ ও আইনি সমাধানে অধ্যাদেশ জারির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। But at the same time, we can assure you that no perpetrators will be given any inch of concession. এদিকে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা জানান, শুধু গুমের ভুক্তভোগী নয়, আওয়ামী লীগ আমলে নির্যাতিত প্রত্যেকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা এই সরকারের অগ্রাধিকার। Justice is the priority for all the people of Bangladesh who suffered under the brutal fascist regime in the last 15.5 years. অনুষ্ঠানে গুমের শিকার বাংলাদেশ ও নেপালের ভুক্তভোগীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় করতে তরুণদের ব্যালট বিপ্লবের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার অভ্যুত্থানের ১০০ দিনের নাগরিক সমাবেশের আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় জুলাই গণহত্যায় দায়ী আওয়ামী লীগের বিচার এবং শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে ফ্যাসিবাদের দোসরদের অপতৎপরতা ও নিপীড়ন বন্ধে পাড়ায় মহল্লায় তরুণদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান তিনি। এ সময় বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো জুলাই গণ অভ্যুত্থানে আহতদের পকেট বন্দির চেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন। বলেন তাদের নিয়ে কোনো রাজনীতি চলবে না। এছাড়াও ঢাকা মহানগরের বিভিন্ন থানার কমিটির প্রধান এবং কেন্দ্রীয় সদস্যদের প্রতি আহতদের সুচিকিৎসা ও শহীদ পরিবারের আর্থিক অনুদানের আহ্বানও জানানো হয়। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে নেপাল। ভারতের ধলকেবার ও মুজাফফরপুর সঞ্চালন লাইনের মাধ্যমে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ সরবরাহ করছে দেশটি। এর মাধ্যমে ভারতের পর তৃতীয় কোনো দেশে প্রথমবারের মতো বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল। শুক্রবার ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ পাঠানো শুরু করে দেশটি। রাজধানী কাঠমান্ডুতে ভার্চুয়াল অনুষ্ঠানের পর বিদ্যুৎ রপ্তানি শুরু হয়। গত ৩রা অক্টোবর নেপাল ও ভারতের সাথে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ নিয়ে বাংলাদেশের একটি ত্রিপক্ষীয় চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী নেপাল প্রতি বছর ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ৫ মাস ভারতের ভেতরের সঞ্চালন লাইন দিয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে। যে কোনো মূল্যে মাওলানা সাদ কান্থলভিকে বাংলাদেশে আসার অনুমতি ও ইজতেমায় অংশগ্রহণ নিশ্চিতের এক দফা দাবি জানিয়েছেন তার অনুসারীরা। সকাল থেকে কাকরাইল মসজিদ ও আশপাশে অবস্থান নেন তাবলিগ জামায়াতের সাদপন্থী মুসল্লিরা। আগামী ২ সপ্তাহ কাকরাইল মসজিদে অবস্থানের ঘোষণাও দেন তারা। কাকরাইলে মার্কাজ মসজিদে নিয়ম অনুযায়ী ১৪ দিন থাকবে সাদপন্থীরা আর ২৮ দিন থাকবে জোবাইরপন্থীরা। এর ধারাবাহিকতায় শুক্রবার সকালে প্রবেশ করেন সাদপন্থীরা। পূর্ব ঘোষণা দিয়ে সকাল থেকে মসজিদের আশপাশ এলাকায় অবস্থান নেয় তারা। সারা পৃথিবীর সকল মুসলমান একভাবে আমরা একত্রিত হয়ে দ্বীনের খেদমত করতে পারি। ইসলাম আমাদের একটা হোক, আমাদের সাথে কারো দ্বন্দ্ব নাই, কোনো কিছু নাই। আমরা যে প্রত্যেকটা মুসলিম এক হোক, আর অন্য কিছু না। যে কোনো মূল্যে মাওলানা সাদকে বাংলাদেশে আসার অনুমতি এবং এবারের ইজতেমায় অংশগ্রহণ নিশ্চিতে এক দফা দাবি জানায় তারা। মাওলানা সাদ সাহেব যখন বাংলাদেশের মাটিতে আসবে,
এরা সবাই যখন বসবে তাহলে মুসলমানের যে বিভেদটা আছে ইনশাআল্লাহ এটা খুব দ্রুতই মিটে যাবে। তো তারা যে ভুলের ভিতরে আছে আমরা আল্লাহর কাছে পানা চাই যাতে তারা সেই ভুল থেকে ফিরে আসেন। আরও স্বচ্ছ হয়ে যাবে যদি হযরত মাওলানা স্যার সাহেব যদি বাংলাদেশে আসে তাহলে এটা প্রকাশ হয়ে যাবে। স্যার সাহেবের মুখে আমরা শুনতে চাই যে সে বলছে কিনা এই ধরনের কথা। জুমার নামাজের আগ পর্যন্ত কাকরাইল মসজিদের আশপাশ এলাকায় জোরালো অবস্থানে মাওলানা সাদ অনুসারীরা। জুমার পর মসজিদে ফিরে যান তারা। এদিকে কাকরাইল এলাকায় এই অবস্থানকে কেন্দ্র করে সকাল থেকে আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে গেল ৫ নভেম্বর রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল জনসভা করে মাওলানা জুবাইর অনুসারী আলেম ও ওলামারা। সে সময় তারা মাওলানা সাদকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন। এই সরকার যদি এই বেয়াদবকে বাংলার মাটিতে আনতে চায় এই সরকারেরও পালাই বা সারা বিশ্বের তাবলীগী জামাতের মূল ধারা এই সাদ এবং সাদের কুখ্যাত অনুসারীদেরকে তাবলীগী জামাতে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। ২০১৭ সালের নভেম্বরে দুই পক্ষের দ্বন্দ্ব প্রথম প্রকাশ্যে রূপ নেয়। কাকরাইলে দুই দলের কর্মীর মধ্যে চরম বিরোধ সৃষ্টি হওয়ায় গেল ৭ বছর ধরে প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদে নিয়মতান্ত্রিকভাবে অবস্থান নেয় দুই পক্ষই। মাহমুদুল হাসান আজিম, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর আজিমপুরের একটি বাসা থেকে ডাকাতির পর ৮ মাসের শিশুকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। একই সাথে বাসা থেকে অর্থ, স্বর্ণালংকার সহ বেশ কিছু মালামালও নিয়ে যায় তারা। শুক্রবার সকালে আজিমপুরের লালবাগ টাওয়ারের পাশের গলির একটি বাসায় এই ঘটনা ঘটে। ওই বাসার সাবলেট থাকা এক নারী বহিরাগত কয়েকজনকে সঙ্গে নিয়ে শুক্রবার সকালে বাড়িতে ঢুকে এই ঘটনা ঘটান। শিশুটির নাম জাইফা। লালবাগের ওই বাসায় মা ফারজানার কাছে ছিল শিশুটি। প্রতিবেশী ও স্বজনরা জানান এক নারী 2 দিন আগে ওই বাসায় সাবলেট হিসেবে আসেন। সকালে বাজার করার কথা বলে ওই নারী বাইরের লোক ডেকে এনে এই ঘটনা ঘটিয়েছে বলে সন্দেহ স্বজনদের। বাসায় ঢুকে ওই নারী প্রথমে গামছা দিয়ে মুখ বেঁধে রাখে দুর্বৃত্তরা। শিশুটির মা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। তার বাবা কয়েক মাস ধরে ওই বাসায় থাকেন না বলেও জানায় স্বজনেরা। পুলিশ এসে সিসিটিভি ফুটেজ জব্দ করেছে। শিশুটিকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই ঘটনাটা ঘটছে সকাল 9টায়, এরকমই শুনতে পাচ্ছি। কালকে এই বাসায় নাকি পেন গেস্ট আসছিল, ওর ভাষ্য মতে এটাই যে ওই নিয়ে গেছে। এই যে 25 মিনিট, এই মিনিটের মধ্যে ওনাকে বাঁচছে। দেন ওনার বাসায় টাকা ছিল 1.5 লাখ টাকা নিছেন, ওনার গয়না যা ছিল নিছেন। দেন লাস্টে যাওয়ার সময় মেয়েটাকে নিয়ে গেছেন। নানা আয়োজনে পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের রাস উৎসব। সেখান থেকে এই উৎসব নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী। প্রথমেই মহিবুল্লাহ, আপনার কাছে জানতে চাই, পূর্ণিমার এই রাতে রাস উৎসবে লোক সমাগম কেমন দেখছেন কুয়াকাটায়? তার পাশাপাশি উৎসব নিয়েও বিস্তারিত জানাবেন। স্বর্ণা, আপনাকে ধন্যবাদ। যেমন কি বলছিলেন যে নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রাস উৎসব সেটি কিন্তু উদযাপিত হচ্ছে। একটি বিষয় জানিয়ে রাখতে হয় যে এই রাস উৎসব কিন্তু 200 বছরের প্রাচীনতম উৎসব। এখানে এই উৎসবকে কেন্দ্র করে প্রতি বছর কিন্তু এই সময়টাতেই কিন্তু মূলত এই উৎসব কিন্তু আয়োজন করে থাকে আয়োজকরা। এই উৎসবের আনুষ্ঠানিকতা সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলতে হয় যে আজ সন্ধ্যা নাগাদ কিন্তু এখানে যে মন্দির রয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে ভগবানকে আমন্ত্রণ মঙ্গল ঘাটে সন্ধ্যা আরতির মধ্য দিয়ে কিন্তু আজকের অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। রাতভর কিন্তু এখানে ভগবত পাঠ, সঙ্গীতানুষ্ঠান ও মহাপুজন কিন্তু অনুষ্ঠিত হবে এই রাস উৎসবকে বা রাসলীলাকে কেন্দ্র করে। একটি বিষয় জানিয়ে রাখতে হয় যে আপনি জানতে চেয়েছেন লোক সমাগমের বিষয়ে। আমরা কথা বলেছিলাম এখানকার যে স্থানীয় প্রশাসন এবং স্থানীয় যারা রয়েছে ব্যবসায়ী তাদের সাথে। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে এই রাস উৎসবকে কেন্দ্র করে এই পটুয়াখালীর কুয়াকাটায় কিন্তু প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছে। পাশাপাশি এই মানুষের নিরাপত্তা দিতে কিন্তু টুরিস্ট পুলিশ, জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তারা ব্যাপক নিরাপত্তা চাদর কিন্তু ঢেকে রেখেছে পুরো এরিয়া। একটি বিষয় আরেকটি বিষয় জানিয়ে রাখতে হয় সেটি হচ্ছে যে এখানে লোক সমাগম বেশি হওয়ার কারণে কিন্তু ইন্টারনেটের ধীরগতি কিন্তু লক্ষ্য করা গিয়েছে। তো পটুয়াখালীর কুয়াকাটা থেকে এই ছিল সর্বশেষ। স্বর্ণা, পটুয়াখালীর কুয়াকাটা থেকে ঐতিহ্যবাহী রাস উৎসব নিয়ে জানাছিলেন মহিবুল্লাহ চৌধুরী।
হালকা শীতে অপরূপ সাজে বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন। দেশি বিদেশি পর্যটকের পদচারণায় মুখরিত এই ম্যানগ্রোভ ফরেস্ট। পর্যটকরা ঘুরে ঘুরে দেখছেন সুন্দরবনের বৈচিত্র্যময় পরিবেশ। প্রকৃতিতে মাঝে মন্তব, কিন্তু শীতের ভরা মৌসুমের মতোই সুন্দরবনে পর্যটকদের আনাগোনা। বৈচিত্র্যময় পরিবেশ দেখতে সুন্দরবনের গহীনে রোমাঞ্চকর ভ্রমণে দিন দিন আগ্রহ বাড়ছে ভ্রমণ পিপাসুদের। ঘুরে বেড়াচ্ছেন জাহাজে। করমজল পর্যটন কেন্দ্রের ফুড টেইলার, ওয়াচ টাওয়ার, কুমির, হরিণ, বানর ও বিলুপ্তপ্রায় কচ্ছপ সহ বিভিন্ন পশু পাখি আর প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ সবাই। বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী জায়গা সুন্দরবন, এখানে আসতে আসলে ভালো লাগে। তো আমাদের পরীক্ষা শেষ হলো মাত্র, সেমিস্টার ব্রেক, তাই ঘুরতে আসলাম, ভালো লাগছে। পরিবেশ উপভোগ করার জন্য আসছি। ভিড় বাড়ছে কটকা, কচিখালী, হরিণ পয়েন্ট, দুবলারচর, হারবাড়িয়া সহ সুন্দরবনের অন্যান্য স্থানেও। চাপ সামলাতে হিমশিম বন বিভাগের কর্মচারীরা। সুন্দরবনে পর্যটক বাড়ায় বাড়ছে রাজস্ব আয়। এখন কিন্তু পর্যটক অনেক বৃদ্ধি পাচ্ছে, আর পুরো শীতকাল যখন আসবে, অর্থাৎ আগামী নভেম্বরের শেষের দিকে এবং ডিসেম্বরে এর থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত মোটামুটি কন্টিনিউয়াস পর্যটক যেভাবে আসে বৃদ্ধি পাচ্ছে, এরকম বৃদ্ধি পাবে। আমরা আশা করছি এবছর পর্যটক অন্যান্য বছর তুলনায় বেশি হবে এবং ইনশাল্লাহ যদি পর্যটক বেশি হওয়ার অর্থ রাজস্ব বাড়বে। সুন্দরবনে পর্যটকদের ভ্রমণ নিরাপদ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। ডিবিসি নিউজ ডেস্ক। বছরের শেষ ম্যাচ খেলতে কাল মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 2 ম্যাচের ফিফা ফ্রেন্ডলি সিরিজের শেষটায় কাল স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপস। এই ম্যাচের ফলের উপর নির্ভর করছে বাংলাদেশ কোচ হ্যাভিয়ার কাভারেরের ভাগ্য। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। 2024 সালে বাংলাদেশ জাতীয় ফুটবল দল হজম করেছে 14টা গোল, আর প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে মাত্র একবার। একটা দলের 1 বছরে 7টা ম্যাচ খেলে যখন এই পারফরমেন্স, তখন প্রশ্ন উঠবেই কোন দিকে যাচ্ছে বাংলাদেশের ফুটবল। আপাতত এই প্রশ্ন তোলা থাক। বাংলাদেশ এখন প্রস্তুত বছরের শেষ ম্যাচটা খেলতে। মালদ্বীপের বিপক্ষে জিততে একেবারে মরিয়া লাল সবুজের ফুটবলাররা। গেল ম্যাচে কিংস এরেনায় বাংলাদেশ চান্স ক্রিয়েট করেছে অনেক, কিন্তু করতে পারেনি গোল। ম্যাচটা জিততে পারলে বছরের শেষটা হবে ভালো। ছেলেরা কতটুকু প্রস্তুত হোম ম্যাচে মালদ্বীপকে হারাতে? ছেলেরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। আগের ম্যাচে ওরা অনেক সুযোগ তৈরি করেছে, কিন্তু গোল হয়নি। ম্যাচের আগের দিনের অনুশীলনে সেগুলো নিয়েই আমরা কাজ করেছি। টিমের ভেতর স্পিরিট আছে। বাংলাদেশ মাঠে ফাইটও করেছে ভালো, তবে যত সমস্যা ওই ফিনিশিংয়ে। শেষ ম্যাচে ফুটবলাররা চায় গোলের সুযোগগুলো কাজে লাগাতে। আমি শুধু ফরওয়ার্ডদেরকে বলবো না, আমি মনে করি প্রত্যেকটা প্লেয়ারেরই দায়িত্ব গোল করার। সো আমি মনে করি এটা যারই অপশন হবে বা সুযোগ আসবে, সে যেন ওই সুযোগটা কাজে লাগায়। মালদ্বীপও সফরের সেকেন্ড ম্যাচটা জিততে চায়। প্রায় 1 বছর পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে জয় পেয়ে দল একেবারে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। তবে ফাহিম, মুরসালিন আর রাকিবকে নিয়ে আলাদা প্ল্যান করছে সফরকারী কোচ। ফাহিম, রাকিব আর মুরসালিন অসাধারণ খেলোয়াড়, ওদের নিয়ে আলাদা প্ল্যান করছি। তবে আমি আমার টিম নিয়ে আত্মবিশ্বাসী। আগের ম্যাচটা জেতায় সবার মধ্যে একটা আলাদা মোটিভেশন এসেছে। আমাদের ওখানে অনেক সমস্যা, কিন্তু আমি ছেলেদের বলেছি সব ভুলে তোমাদের দেশের জন্য খেলো। ম্যাচের আগের দিন মালদ্বীপ অনুশীলন করেছে লম্বা সময়, কাজ করেছে পাসিং, ড্রিবলিং নিয়ে। ওরা মরিয়া জয় তুলে নিতে শক্তি সামর্থ্য এগিয়ে সফরকারী সাইড। ভালো একটা ফাইটের অপেক্ষায় ফুটবল ফ্যানরা। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা। আর ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ টিভি, এছাড়া ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন।